আদর না, জুতো মেরে গরু দান। শায়না শাড়ি পরে সিম্পল গয়না চুড়ি পরে মেহমানদের সামনে গেল। নতুন বইয়ের মুখ দেখে শিহাবের মা ৩,০০০ টাকা দিয়েছে তার হাতের মুঠোর ভেতর। রসনারা শায়নাকে আর রাখেনি, তাদের সাথে সাথে নিয়ে এসেছে। কলতানের সামনে এসে শিহাব আর তাজদারের সামনে থামলো সবাই। শিহাব তার মাকে জিজ্ঞাসা করছে, বউ দেখেছো এবার? হ্যাঁ দেখেছি তাজদার, তোমার বউয়ের সাথে কথাবার্তা বলেছি, মেয়ে ভালো লেগেছে আমার। শায়নাদের উঠোন থেকে কে যেন রসনারাকে বলল। রসনারা বললেন, হ্যাঁ, বইয়ের সাথে আমিও নায়রই গিয়েছি। শিহাবের সাথে তার মা তাজদার কথাবার্তা বলছে। রসনারা এলেন, তার পেছন থেকে শায়নাও বেরিয়ে এলো। তাজদার তার দিকে এক ঝলক তাকালো। শায়না শিহাবকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা রাতে চলে এসেছি নতুন বউকে জানানোর জন্য। ভালো হয়েছে এসেছেন। সবাই কথা বলতে বলতে বাড়ির ভেতর চলে যাচ্ছিল। শায়না রসনারার পিছু পিছু হাঁটছে। হঠাৎ থেমে গেল। তাজদার সিদ্দিকী বলল, কে যেন আসবি না বলছিল? শায়না ঘাড় ফিরিয়ে তাকালো, শক্ত কণ্ঠে বলল, যেতে কতক্ষণ? গিয়ে দেখুক। আমাকে আটকে রাখার সাধ্য কার? সেটা বুঝিয়ে দেওয়া হবে, একা পাই। রাতে মেহমানদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেছে শায়না। বাড়িতে তখনও মেহমানে ভর্তি। তাজদার বন্ধুকে যেতে দেয়নি। রসনারাও জোরাজোরি করে রেখে দিলেন। রাতে এসে রাতে চলে যাবে, বিষয়টা কেমন দেখায়। খাওয়া দাওয়া শেষে মেহমানরা যখন ঘুমাতে চলে গেল তখন তাসনুবার ঘরে খুব কথাবার্তা হচ্ছিল। তাসনুবা নাকি কাঁদতে কাঁদতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। একটা বাইরের মেয়ের জন্য তার ভাইয়ের কাছে সে ছোট হয়ে গেছে। ওই বাড়ির মানুষদের কাছে তাকে ছোট হয়েছে। অপমান মেনে নিতে পারছে না সে। তাজউদ্দিন সিদ্দিকী রসনারার উপর খেপেছেন। তিনি ছেলে মেয়েদের কখনো বকাঝকা করতে পছন্দ করেন না, মেয়েদের তো একদমই না। তাসনুবার কান্নাকাটি দেখে তিনি রসনারাকে বললেন, শায়নাকে যেন বলে দেয় এই বাড়িতে থাকতে হলে সবার মন জুগিয়ে চলতে হবে, ননদের সাথে যেন ভালো ব্যবহার করে, হাসি খুশি থাকে। এত গাদ্দারি করলে ভাইদের কথা শুনে চললে আবারও ঝামেলা হবে। তখন ঘটনা অন্যদিকে ঘুরে যাবে। ফুপুরা বলা বলি করলেন, ওই বাড়ির মেয়েকে অত পাম্পট্টি তেল মালিশ করে বাড়িতে আনতে হবে কেন? ওরা আগে ভালো করে খেতেও পায়নি। এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে পা একদম আকাশে উঠে গেছে, মাটিতেই পড়ছেন। আরও কত কি দেখবো আল্লাহ মালুম। কাল থেকে রান্নাঘরে নিয়ে গিয়ে কাজ ধরিয়ে দেবে। কত মেয়ে ছিল আমার ভাইপোর জন্যে, আর মেয়ে পায়নি আমার ভাইয়ের বউ। রসনারা বললেন, বিয়েটা সব ওর পছন্দ মতো হয়েছে, গরু, ডেকোরেশন, খাওয়া দাওয়া, অনুষ্ঠান, এমনকি বউটাও। আমার কি করার আছে? শায়নার ঘরে দাদিমা আনোয়ারা বেগম বসেছিলেন। শায়নাকে দিয়ে গয়নাকাটিগুলো তুলে রাখছিলেন। তাজদার ধীর পায়ে হেঁটে ঘরে ঢুকলো, ফোনে চোখ স্থির রেখে। দাদিমা তাকে দেখে বললেন, তোমার বউকে কুবুদ্ধি শিখিয়ে দিচ্ছি। তাজদার চোখ তুলে দাদিমার দিকে তাকালো, তারপর শায়নার দিকে। শায়না গয়নার বাক্সগুলো গোছগাছ করছিল। তাজদার ভুরু কুচকে বলল, কুবুদ্ধির অভাব আছে নাকি যে আবারও দিচ্ছিস? শায়নার চট করে তাকালো তার দিকে। আনোয়ারা বেগম হাসলেন, তারপর দাঁড়িয়ে পড়লেন, বললেন, আমি আসি, বড়বধূ গল্প সল্প করো। বলেই তিনি বেরিয়ে গেলেন। তাজদার সিদ্দিকী দাদিমার জায়গায় গিয়ে বসলো, পিঠটা পেছনে হেলে দিয়ে দুহাতে ভর রেখে। শায়না বাক্সগুলো একটার উপর আরেকটা রাখছে। তাজদারের দিকে তাকালো না, কিন্তু তাজদার তাকিয়ে রইল। শায়না বক্সগুলো রেখে দিতে তাজদার ঘরের আলো নিভিয়ে দিল। হালকা আলো আছে অবশ্য, টেবিল ল্যাম্পটা চলছে। শায়নার পরনে গোলাপি শাড়িটার রং বোঝা যাচ্ছে। বাক্সগুলো রেখে এসে সে জগ থেকে পানি ঢাললো, গ্লাসে গলা ভিজিয়ে নিল। তাজদার জানতে চাইল, আমরা কখন কথা বলবো? শায়না বিলম্ব না করে বলল, কথা কখন বলিনি? একজন দক্ষিণে একজন উত্তরে, এটা বিয়ে নাকি রং তামাশা? দুটোই। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? আপনাকে আমি ভয় পাইনি কোনোদিন, আজও পাচ্ছি, বরং একটু বেশিই পাচ্ছি দরজা বন্ধ বলে। তাজদার চুপ। শায়না পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে কোলে বসালো। শায়না লজ্জায় অস্বস্তিতে ধাতস্থ হতে পারছিল না। 2 দিনের বিয়ে সম্পর্কের খাতিরে একটা পুরুষ লোকের কোলে হঠাৎ নিজেকে আবিষ্কার করে তার শরীরের প্রতিটি স্নায়ু টান টান হয়ে উঠল। সে সরে যেতে চাইছিল, কিন্তু তাজদার সিদ্দিকী শক্ত হাত তার কোমর আঁকড়ে ধরে রাখলো। শায়না ধীরে নিঃশ্বাস ফেলছে। তাজদার সিদ্দিকীও যেন না শুনে। তাজদার তার সাথে হাতের মুঠো নিয়ে এলো শায়নার সামনে। শায়না তার হাতের মুঠোর দিকে তাকালো, কৌতূহল হলেও মুখ ফুটে কিছু বলল না। তাজদার ধীরে ধীরে মুঠো খুলল। চমৎকার ডিজাইনের একটা চেন লকেট। শায়নার কোনো প্রতিক্রিয়া নেই। তাজদার বলল, তোমার উপহার নাও। শায়না নিল না। যদি পরে বলে বসে তোমার উপহার দাও, তখন সে তো কোনো উপহার রাখেনি, তখন সে লজ্জায় পড়ে যাবে। তাকে লজ্জায় পেলে পৈশাচিক আনন্দ পাবে তাজদার সিদ্দিকী। শায়না চুপচাপ বসে রইল। তাজদার তার চোখের সামনে লকেটটা তুলে ধরলো। শায়না বলল তাকে ছেড়ে দিতে। তাজদার শুনলই না। চেনের হুকটা খোলার চেষ্টা করছে সে। শায়নাকে বলল, খবরদার উঠবে না।
চেনের হুকটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। শায়নার মাথা থেকে আঁচল পড়ে গেছে অনেক আগেই। তাজদার হুক খুলে শায়নার বেনিটা সামনে ফিরিয়ে দিয়ে চেনটা পরিয়ে দিল। তারপর তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে শায়নার গলায় জল করতে থাকা চেনটা দেখে বলল। নাইস। শায়না আয়নার দিকে তাকায়নি, চোখ নিচে নামিয়ে রেখেছে। কাঁধের কাছে উত্তপ্ত কিছু টের পেল হঠাৎ। চোখ তুলে আয়নার দিকে তাকাতেই দেখলো তাজদার সিদ্দিকী নিঃশ্বাস। তার কাঁধে আলতোভাবে থুতনি রেখে তাজদার সিদ্দিকী বলল, সবাই আমাকে নিশ্চিত করেছে ফিউচারে এই ধরনের ঘটনা আর হবে না। এটা এক প্রকার ভুল বোঝাবুঝি। মহিলারা টেনে টুনে কচি লতির মতো কথা লম্বা করে। ডিসগাস্টিং। ইউ ক্যান ট্রাস্ট দিস অন রিপিট। শায়না জানে এরা জুতো মেরে গরুদানে ওস্তাদ, তাই নতুন করে কিছু বলল না। ক্লান্ত সে, বিছানায় শুয়ে পড়তে ইচ্ছা করছে। নিজের ঘরটাতে ছুটে যেতে ইচ্ছা করছে, যেখানে সে নিজের ইচ্ছে মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাতে পারে, কিন্তু সেটা অসম্ভব। সে লকেটটা ছুঁয়ে বলল, এটা সুন্দর, কিন্তু আমি কোনো উপহার আনিনি কারোর জন্য। এভাবে উপহার নিতে আমার লজ্জা হচ্ছে। তাজদার তার কাঁধে থুতনি আরো গেথে দিয়ে কোমর জড়িয়ে ধরল। শায়না শিউরে উঠল। তখনই বাইরে কারো চেঁচামেচি শোনা গেল। চবর্গীয় শব্দ করে তাজদার জানালার কাছে চলে এলো। শক্ত হাতে জানালা খুলে দিয়ে বাইরে কান পাতল বিরক্তির সাথে। প্রতিবেশীদের কারো বাড়িতে ঝগড়া লেগেছে, কান পাততেই শোনা গেল, আর মতো বেডি দে, এতেই তোর ওই সংসার গায়েব। অন্য বেডি হইলে ঠ্যাং দেহাই যাইটুগা ওইটা। যেদূর হ্যাডম নাই এদূর ঠ্যাং উঠাস। মহিলার উচ্চবাচ্চার পর পুরুষ লোকের গলার আওয়াজ শোনা গেল। তাজদার বিরক্তির সাথে জানালার কাজ টেনে দিতে দিতে বলল, এক রাতেও এতে শান্তি নেই, মেজাজ খারাপ করে দেয় ফালতু লোকজন। আয়নার সামনে শায়না নেই, সে বিছানায় শুয়ে পড়েছে। প্রতিবেশীদের ঝগড়া শুনে সে হাসছিল মনে মনে। তাদের ধন্যবাদও জানালো, উচিত কাজ হয়েছে। তাজদার সিদ্দিকীর গলার আওয়াজ শোনা গেল। ফোনে তৌসিফকে বলছে, বউ জামাই দুটোর মাথা ফাটিয়ে দিয়ে আয়, এটা ভদ্রলোকের বাড়ি। রাত বিরাতে এভাবে চিল্লাফাল্লা করছে কেন? তৌসিফ কি বলল কে জানে। তাজদার সিদ্দিকী বলল, শাওনকে নিয়ে যা, দরকার পড়লে আমাকেও ডাকিস, কিন্তু এদের মুখ বন্ধ করা চাই। মুডটাই খারাপ করে দিল শালারা। লাঠি নিয়ে যা, চিল্লাচিল্লি বন্ধ না হলে ধামধাম দিয়ে দিবি। শায়না চোখ বুজে শুয়ে আছে। ধামধাম দিয়ে দিবি মানে? ওরা কি তাদের সমবয়সী নাকি? চাচা চাচির বয়সী মানুষদের ধামধাম দিয়ে বসা কি মুখের কথা? কত বড় বেয়াদব ও গোয়ার। বেশ কিছুক্ষণ পর গালিগালাজ থামলো। তাজদার সিদ্দিকী ঘরময় পায়চারি করতে করতে তৌসিফের সাথে কথাবার্তা বলছে মেসেজে। কিছুক্ষণ পর বিছানায় ধপ করে উঠল শায়না। চমকে উঠে ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখলো তার সামনে একটা বাক্স। তাজদার বুক উপর করে শুয়ে বাক্সটা খুলছে মনোযোগ দিয়ে। খুলতে খুলতে শায়নার দিকে তাকালো। শায়না চোখ সরিয়ে নিল। বাক্স থেকে সবগুলো চুড়ি বিছানায় ফেললো। তাজদার শায়না কাচের চুড়ি পছন্দ করে। তাজদার সিদ্দিকী চুড়ি হাতে নিয়ে বলল, হাত বাড়িয়ে দেওয়া হোক। মুখটা তখনও বিরক্তিতে থেতে আছে, যেন আদেশ না মানলে শায়নাকেও চিবিয়ে খাবে। শায়নার হাতটা তার সামনে রাখা, সে পাশ ফিরে যাচ্ছিল। তাজদার সিদ্দিকী শক্ত হাতে ধরে ফেলে এক একটা চুড়ি পরিয়ে দিতে লাগলো। হাতটাতে পরানো শেষ হতেই তাজদার সিদ্দিকী বলল, ওই হাত। হাতটা না দিলে গায়ের উপরে উঠে আসতে পারে, তাই শায়না এই পাশ ফিরে হাতটা রাখলো তার সামনে। তাজদার এক একটা চুড়ি তার হাতে পরাতে লাগলো। শায়না হাতের দিকে তাকিয়ে আছে। শেষ চুড়িটা পরিয়ে তাজদার সিদ্দিকী তাকে এক ঝটকায় কাছে টেনে নিয়ে বলল, এবার আমার উপহার। শায়না হক চকিয়ে গিয়ে বলল, আগেই বলেছি আমার কাছে কোনো গিফট নেই এই মুহূর্তে। আমি আমার গিফটটা আদায় করে নিতে জানি। বলি তাজদার তার হাতটা নিজের কাঁধের উপর তুলে নিতে নিতে গলদেশে মুখ ডুবিয়ে আদর করলো। শায়নার নিঃশ্বাস ফেপে উঠেছে। সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে নিচে বসে পড়ল। তাজদারের দিকে তাকিয়ে নিজের বুকটাকে শক্ত করে খামচে ধরে কেঁদে উঠল শব্দ করে। তাজদার তার দিকে এক পা এগোতেই শায়না বাম হাতটা জোরে আঘাত করলো পালঙ্কের পায়ার সাথে। কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতো শব্দ হলো। তাজদার সিদ্দিকী পিছিয়ে গেল। শায়নাকে দেখতে ভয়ঙ্কর লাগছে। শায়না মেঝেতে নিঃশব্দে বসে রইল। পুরো শরীরটা পাথরে রূপ নিয়েছে, নড়ার শক্তি নেই। তাজদার সিদ্দিকীর দৃষ্টিতে ঝলসে উঠল তীব্র ক্ষোভ। টান টান হয়ে উঠল মুখের রেখাগুলো। শায়নার দিকে এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। রীতিমতো অপমানিত মনে হলো নিজেকে। ঘর জুড়ে অস্থির পায়চারি করলো, নিজের রাগ সামলাতে পারছে না। কিছুক্ষণ পর তাজদার সিদ্দিকী ধীরে ধীরে গিয়ে বসলো রকিং চেয়ারে। চেয়ারের কাঠ কাঁপিয়ে কেকিয়ে উঠলো একবার। সে পায়ের উপর পা তুলে ঠান্ডা ভঙ্গিতে বসে রইল। ঠোঁটের কাছে হাত তুলে ভ্রু কুচকে তাকালো শায়নার দিকে আর চোখে চাপা কোনো হিসেবি দৃষ্টিতে। শায়না তখনও মেঝেতেই পা কুড়িয়ে বসে আছে নিঃশব্দে। কাজ সামান্য কুঁজো হয়ে এসেছে, হাতে ব্যথা পেয়েছে বেশ। চোখে মুখে কষ্ট লুকানো যাচ্ছে না। অনেকগুলো চুড়ি ভেঙে ছড়িয়ে আছে মেঝেতে, লালচে দাগ দেখা যাচ্ছে হাতে। অনেকটা সময় কেটে গেছে নিঃশব্দে।
দেয়ালের ঘড়ির কাঁটা ঘুরেছে। সায়না মেঝেতে পা কুড়িয়ে বসে ঝিমোচ্ছে, চোখের পাতাগুলো ভার হয়ে এসেছে। তাজদার সিদ্দিকী রকিং চেয়ারে হেলান দিয়ে মাথা এলিয়ে দিয়েছিল পেছনে, চোখ প্রায় বন্ধ। হঠাৎ এক মুহূর্তে চোখ খুলে গেল। চট করে সামনে তাকিয়ে দেখলো সায়না এখনো মেঝেতে নিস্তেজ ভঙ্গিতে ঝিমোচ্ছে। তার ভ্রু কুঁচকে উঠল। চেয়ারের আরাম ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। নিঃশব্দে পায়ে এগিয়ে এসে সায়নার সামনে বসে পড়ল হাঁটু ভেঙে। সায়না ধীরে ধীরে চোখ তুলল। বিস্ময়, সংশয় আর অসহায় কৌতূহল তাকালো তাজদারের দিকে। চোখ দুটি লাল, কাপা কাপা। তাজদার ধীরে ধীরে বলে উঠল, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? সায়নার গালে শুকিয়ে আসা জলের রেখা এখনো স্পষ্ট। সে মুখ ঘুরিয়ে রেখেছে, চোখে চোখ রাখার সাহস নেই, ইচ্ছেও নেই। তাজদার এবার শক্ত কণ্ঠে বলল, আমার দিকে ভালো করে দেখাও শাইনা মমতাজ। সায়না তাকালো না, নড়ল না অবধি। কোনো দিন সে মন ভরে সময় নিয়ে তাজদার সিদ্দিকের দিকে তাকায়নি। তাকানোর ইচ্ছাটাই জন্মায়নি কখনো। ছোটবেলায় একবার অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে তাকিয়েছিল তাজদার সিদ্দিকের দিকে, আর তখনই তাজদার সিদ্দিকী আঙ্গুল তুলে বলে দিয়েছিল। চোখ নিচে। সেই চোখ আজও নিচেই নেমে আছে, আর থাকবে। সে কোনোদিনও মুগ্ধ হয়ে তাজদার সিদ্দিকীর চোখে চোখ রাখবে না। এই লোকটা যদি জানতো সে একটুখানি তাকালে কতখানি ঘৃণা ফুঁসে ওঠে তার বুকের ভেতর, তাহলে জীবনেও তাকাতে বলতো না। তার দু চোখে পট্টি বেঁধে দিয়ে বলতো, আমার দিকে না তাকিয়ে সংসার করো। সারা জীবন তাদের সাথে দাস গোলামের মতো ব্যবহার করে এখন ঠিক কী কারণে এত তুলো তুলো করছে সায়না কি সেটা জানে না? এরা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, স্নেহ, মমতা দেখায় পয়সা, সৌন্দর্য আর স্ট্যাটাসের উপর ভিত্তি করে। অসম্ভব ঘৃণা করা, হেয় করা, তুচ্ছ করা মানুষ হুট করে ভিন্ন আচরণ করলে যে কারো মনে প্রশ্ন উঠবে। সায়নার মনও নিজেকে প্রশ্ন করেছিল, উত্তরটা খুব সহজে পেয়ে গিয়েছিল সে। দরিদ্র পরিবারের শেষ সন্তান ছিল সে। বাবার অল্প আয়, 5 ভাই বোন বড়। সবার পড়াশোনা আর খাবারের খরচ মেটাতে হিমশিম খেতে হতো বাবাকে। তবুও বাবা চেয়েছিল সবাই পড়াশোনা করুক। মানুষ মূল্যায়ন করে না বলে তিনি খুব দুঃখ পেতেন। চেয়েছিলেন কম খেয়ে হলেও ছেলেমেয়েগুলো মানুষ হোক। ছেলেগুলো মানুষ হলে সমাজে একটা অবস্থান তৈরি হবে, মানুষ সম্মান করবে। সায়নার শেষ সন্তান ছিল বলে মায়েরও যথেষ্ট অবহেলা পেয়েছিল। বুকের দুধও বেশি দিন পায়নি সে। দাদিমা তাকে ভাতের মান আর সাবুদানার পানি খাইয়ে খাইয়ে নাকি দুধের অভাব মেটাতেন। মা অন্য ছেলে মেয়েদের খাওয়ার পড়ার চিন্তায় ডুবে থাকতেন। সায়নাকে নিয়ে কোনো আলাদা ভাবনা ছিল না তার। দাদিমা তাকে মানুষ করেছে বলতে গেলে। মায়ের শেষ সন্তান হওয়ায় সে জন্মেছিল খুবই দুর্বল আর রোগা হয়ে। ছোট থেকে পুষ্টিহীনতায় ভুগেছে, পা দুটো বাঁকা হয়ে গিয়েছিল। মানুষের ছোটবেলার ছবি কত সুন্দর, আর তার ছোটবেলার ছবিগুলো দেখলে এখনো চোখে জল আসে। দেখতে ইচ্ছে করে না একদম। তার পা বাঁকা ছিল, গাল বসে গিয়েছিল, দাঁত বের হয়ে থাকতো, চুল এলোমেলো, মুখশ্রী ছিল কঙ্কালের মতো ভাঙাচোরা। দেখতে মনে হতো রাস্তায় পড়ে থাকা অবহেলিত কোনো ভিখারির বাচ্চা। দুটো কাপড়ে কেটে যেত পুরো বছর। রোদে পুড়ে কাপড় ঝলসে যেত, ছিঁড়ে যেত, মা সেলাই করে দিত হাতে। নতুন জামা পেলে তো খুশিতে আত্মহারা হয়ে যেত সায়না। সে তখন এক রোখা দুরন্ত ছিল। রোদে পুড়ে মাটিতে গড়াগড়ি খেলে বেড়াতো পাড়ার পর পাড়া। তার গায়ের রং আরও ঘোলা হয়ে যেত। সেই রং, সেই কুৎসিত রূপই হয়তো তাজদার সিদ্দিকী আর তাসমিন আর তাসনুবাদের চোখে চরম অপছন্দের ছিল। এই জন্যে তারা ঘৃণা করত, তুচ্ছ করত। যখন সে ক্লাস 8-এ উঠে তখন হঠাৎ করে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে। সবাই বলতো এই মেয়েটা হিজড়া হবে, বুকে মাংস নেই, মাসিক হয় না, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। মেয়েলি সৌন্দর্য নেই বলে উপহাস করতো সবাই। কিন্তু বয়সন্ধির পর হঠাৎ করে তার শরীর রূপ নিতে শুরু করে। গায়ে মাংস লাগতে থাকে, কাঠের মতো পাটকাঠির দেহে ধীরে ধীরে ঢেউ উঠে। হুট করে সে অনেকটা লম্বা হয়ে যায়। তার চলাফেরায় নরম ভাব আসে, চোখে মুখে লজ্জা। সবার চোখে পড়ে সেই বদল। সায়না আগে আয়নার সামনে দাঁড়ালেও নিজেকে এড়িয়ে যেত, অত মন দিয়ে নিজেকে দেখতই না। হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সে নিজেই চমকে উঠল। স্তনের ভার, গভীর নাভি, মসৃণ ত্বক, কোমরের বাঁক, সব মিলিয়ে একটা নতুন মানুষ সে। নিজেই নিজের শরীরের দিকে তাকিয়ে ঘেমে উঠেছিল, লজ্জায় চোখ নামিয়ে নিয়েছিল। সময় কত কিছু পাল্টে দেয় গোটা একটা মানুষকেও। তার গায়ের রংটা উজ্জ্বল মসৃণ, কিন্তু সেটা তখন চাপা পড়েছিল অপুষ্টি, রোদে পোড়া গা আর অবহেলার ভারে। চুলের গোছাও ছিল ঘন আর মোটা, কিন্তু অযত্নে এলোমেলো হয়ে থাকতো সব সময়। ঘাড়ে কাঁধে জমে গিয়েছিল কালচে দাগ। কিন্তু ধীরে ধীরে বদল এলো। যত্ন, সময় আর বয়সের সঙ্গে সঙ্গে সেই কালচে দাগগুলো হালকা হতে লাগলো। চুলে ফিরে এলো জৌলুস, গায়ের ত্বকে ফিরে এলো প্রাণ। কেউ ভেবেছিল সেই রোগা পটকা, ছেঁড়া কাপড় পরা কুৎসিত মেয়েটা একদিন এলাকার সুন্দরীদের তালিকায় নাম লেখাবে। সায়না একদম ঘরকুনো হয়ে গিয়েছিল বয়সন্ধির পর। নিজেদের আর্থিক অবস্থার উন্নতিও হতে লাগলো। আচমকা সবকিছু কেমন যেন পাল্টে গেল। মানুষের ব্যবহারও পাল্টে গেল। টাকার সৌন্দর্য আসলেই ম্যাটার করে। টাকার সৌন্দর্য ছাড়া কিচ্ছু হয় না। টাকার সৌন্দর্য না থাকলে কেউ 2 পয়সার দাম দেয় না, সেটা সায়নার চেয়ে ভালো কেউ জানে না। কলেজে যাওয়ার পথে অনেকের নজরে পড়েছে সে। তারপর অনেক সম্বন্ধ আসতে লাগলো। স্কুলে থাকতে যাদের টিটকারি শুনতো তাদের অনেকের কাছে প্রেমের প্রস্তাবও পেয়েছে সে। গা গুলিয়ে আসতো তার। প্রতিবেশী রুম্পা
বিয়েতে সে হলুদ শাড়ি পরেছিল। তিতলি, তাসনুভা সবাই ছিল সেই হলুদের অনুষ্ঠানে। দূর দূরান্তের অনেক আত্মীয় স্বজন তখন শায়নাকে চিনতেই পারেনি। যখন শুনলো মেয়েটা আশরাফের ছোট বোনটা, তখন সবাই হা হয়ে গিয়েছিল। লোক মুখে ফিসফিসও করতো, এটা বলে মেয়েটা আগে দেখতে কেমন ছিল না, পয়সা হওয়ার পর কেমন পাল্টে গেছে দেখ, টাকায় কত সুখ। শায়নাকে তার মা বাবার অনেক আত্মীয় স্বজন হুট করে চিনতে পারেনি। গায়ে হলুদে বাড়ির মেয়েদের গ্রুপ ছবি আর ভিডিওগুলো লন্ডনে বসবাসরত তাজদার সিদ্দিকীর কাছে গিয়েছিল। সেও কৌতূহলে জিজ্ঞাসা করেছিল তিতলির পাশে দাঁড়ানো মেয়েটাকে। রসনারা বলেছিল ওই বাড়ির মেয়ে শায়না। তার কিছু মাস পর তাজদার সিদ্দিকী দেশে এলো। পুরো বাড়ি জুড়ে মিষ্টি বিতরণ হলো। কি হইচই ওই বাড়িতে। শায়না প্রথম দিনই দেখছিল সেই বদমেজাজি তেতো স্বভাবের তরুণ তাজদার সিদ্দিকীকে পূর্ণবয়স্ক টকবগে যুবক রূপে। চেহারা এসেছে ধার, চোখে মুখে একরকম ঝলক। শরীরের গঠন ও পুরুষ সুলভ দৃঢ়তা। আগে রুক্ষ স্বভাব ছিল, আর এখন প্রভাব বিস্তারকারী ভারী ভাব। চলাফেরা, তাকানো, এমনকি চুপ করে দাঁড়িয়ে থাকাতেও কত আত্মগৌরব। অহংকার আর দম্ভের চামড়ায় মোড়ানো তাজদার সিদ্দিকী দৈহিক সৌন্দর্য, আত্মগরিমা আর গর্ব নিয়ে হেঁটে হেঁটে চারিপাশটা কৌতূহল নিয়ে দেখছিল। বিশেষ করে তাদের বাড়ির দালানগুলো। হয়তো ভাবছিল এদেরও দালান হয়েছে। শায়না একবারও সামনে যায়নি। দাদিমা এসে তাজদার সিদ্দিকীর কত নামধাম করলেন। মাটি হয়ে গেছে ওই বাড়ির ছেলেটা। এখন আর আগের মতো নেই। আগে তো কাউকে সালামটা দিত না, এখন সবার সাথে হেসে খেলে কথাবার্তা বলছে। মেয়ে দেখছে তার জন্য। দাদিমা অবশ্য কথাগুলো তাকে শুনিয়ে শুনিয়ে বলেছিল সেদিন, যেটা শায়না অনেকটা পরে বুঝেছে। তাদের প্রতিবেশী এক চাচার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে স্টেজে ওঠার জন্য ফুলের ডালা নিয়ে দাঁড়িয়েছিল সে সবার পেছনে, তিতলি তার সামনে। তারা দুজনেই চাচার বোকামোর কথা বলে হাসাহাসি করছিল। উনি কেকের মাঝখান থেকে গোলাপটা চামচ দিয়ে তুলে কান্নারত ভাইপোর হাতে ধরিয়ে দিয়েছিলেন কেকের ছবি তোলার আগেই। ক্যামেরাম্যান বকাঝাকা করছেন। ঠিক তখনই শায়নাদের পেছনে ছেলেপেলের দল এসে দাঁড়ালো। একজন হঠাৎ গলা ঝাড়লো। শায়না চমকে তাকালো। তাজদার সিদ্দিকী তার দিকে তাকালো। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশ দিয়ে হেঁটে গেল। সেই চাচার বিয়ে সবার মধ্যমণি ছিল তাজদার সিদ্দিকী, কারণ অনেকগুলো বছর পর সে গ্রামে এসেছে। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় খুবই তীক্ষ্ণ। তারা বুঝে ফেলতে পারে কে কোন দৃষ্টিতে তাকাচ্ছে, কার চোখ লোভাতুর কামক। পুরো অনুষ্ঠান জুড়ে তাজদার সিদ্দিকী তাকে দেখছিল ঘুরে ফিরে। শায়না সাহস করে তাকালো, এটা বুঝতে যে তার মনের ভুল কিনা, কিন্তু না, সে যা ভাবছে সেটাই। তাজদার সিদ্দিকী তাকে দেখছে, কপালটা হালকা কুঞ্চিত করে। সে অস্বস্তিতে মানুষের গায়ের আড়ালে আড়ালে দাঁড়াচ্ছিল বারবার। একবার প্যান্ডেলের বাইরে চলে এসেছিল, সেখানে তাজদার সিদ্দিকী দাঁড়িয়ে ফোন টিপছে। ফোনের স্ক্রিনের আলো তার মুখে। শায়নার দিকে চোখ তুলে তাকাতে শায়না দ্রুত পালালো। তার ঘাম ছুটে গিয়েছিল লজ্জায়, অস্বস্তিতে। বুকের ভেতর মস্ত বড় একটা পাথর উঠে এসেছিল সেদিন। সাধারণত অনুষ্ঠান শেষ হওয়ার আগ অব্দি সে কখনো অনুষ্ঠান ঘরে আসে না, কিন্তু সেদিন অনেক আগে চলে এসেছিল। মা, দাদিমা তাকে হাজারটা প্রশ্ন করলো, কিন্তু সে কিছু বলল না। ওই রাতে সে একটু ঘুমাতে পারেনি। তখনও সে ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু না। ভেজা চুল ঝেড়ে ছাদে কাপড় শুকানোর সময় ওই বাড়ির ছাদে হাঁটতে থাকা ছায়াটা তাকে আরও স্পষ্ট করে দিয়েছিল সবটা। পুকুর ঘাটে কাপড় ধোয়ার সময়ও সে দেখেছিল ছায়াটা। এমনকি ঘর থেকে উঠোনে বের হলেই যেন চোখ দুটো তাকে ঘিরে ধরত। সে তাজদার সিদ্দিকীর বাজে চাহনি থেকে বাঁচাতে পালাতে কতবার হোঁচট খেয়ে পড়েছে তার হিসেব নেই। একটা মানুষ শুধু দাঁড়িয়ে তাকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে, এটাই যথেষ্ট ছিল তার রাতের ঘুম হারাম করার জন্যে। কি লজ্জা, কি গা গুলানো বিশ্রী অনুভূতি। ওই ধরনের কিছু ভাবতে গেলেই মনে হতো দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাজদার সিদ্দিকীর সামনে দাঁড়াবে ব্যাপারটাই কতটা জঘন্য। যার চোখে চিরকাল ঘৃণা দেখেছে, সেই চোখে অন্য কিছু কতটা অস্বস্তিকর। নিজের সৌন্দর্যকে বাহবা দিয়েছিল সে। এই সৌন্দর্য তাকে কত মানুষ চিনিয়ে দিল, কত মানুষের কত রূপ দেখিয়ে দিল। আননোন নাম্বার থেকে আসা কল, মেসেজ সব তাজদার সিদ্দিকীর ছিল। নাম্বারটা কোথায় পেয়েছিল কে জানে। শুরুতে কল রিসিভ করেছিল একবার সে। গলার ঝাড়ার শব্দ পেয়ে ফোনটা ছিটকে পড়েছিল হাত থেকে। মেসেজার কলগুলো দেখলে তার হাতে পায়ে কাঁপুনি ছুটত। কি দুঃসাহস ওই লোকটার। সে ভাবে কি করে তার সাথে শায়না ফোনে কথা বলবে। টাকা দিয়ে মন কেনা যায় নাকি, কি জঘন্য। তাজদার সিদ্দিকী অনেকবার তার সাথে কথা বলতে চেয়েছে। শায়না পালিয়ে পালিয়ে থেকেছিল। বিয়ের প্রস্তাব পাঠাবে এই ব্যাপারে সে নিশ্চিত ছিল, আর সেটাই হয়েছে। যারা মানুষকে টাকার সৌন্দর্যের দাড়িপাল্লা দিয়ে মাপে, সে ছোট লোকদের বাড়িতে বউ হয়ে না আসার জন্য আল্লাহর কাছে দুহাত তুলেছিল সে। কেন কবুল হয়নি কে জানে। যে লোকটা তার অভাবগ্রস্ত নিরীহ রূপটাকে ঘৃণা করেছিল, সেই লোকটাই তার সৌন্দর্যে ঘায়েল হয়ে বিয়ে করেছে। ভবিষ্যতে সে তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। তখন তাজদার সিদ্দিকী গমগমে গলায় বলল, শায়না মমতাজ কথা বলো, নয়তো তাকাও। আমি কি বলছি শুনতে পাচ্ছ? শায়না অল্প করে তাকালো। এই চেহারায় কোনো মায়া দেওয়া নেই। আপাতমস্তক কঠিন, শক্ত ঠোঁট দুটোর কাঠিন্যই বলে দেয় কতটা রুক্ষভাষী এই লোক। এই লোকটা পুরো পৃথিবীর সমস্ত সুখ পায়ের কাছে এনে দেবে বললেও তার ক্ষত মুছবে না, তার মন বসবে না। না, এই হিংস্র চেহারাটার দিকে তাকালে মন গলবে না কখনো। অতি জঘন্য, অতি নিঃস্রংস এই লোক। সে চোখ সরিয়ে নিল। তাজদার বলল,
আমার সাথে সহজ হও, তাকাও আমার দিকে। এভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। সায়না একদম তাকালো না। তার এত অস্বস্তি, এত ছটফটানি দেখেও লোকটা সামনে থেকে সরল না। এদের কাছে অন্য কারো সুবিধা অসুবিধা, ছটফটানি, অস্বস্তি এসব কোনো ব্যাপারই নয়। বরং তাকে কোলে তুলে নিল আচমকা। সায়না রেগে মেগে তাকালো। তাজদার তাকে বুকের কাছে ধরে রেখে তার মুখের দিকে তাকিয়ে বলল, পুরনো কথা ভুলে যাওয়ার জন্য হলেও আমার দিকে তাকাও। আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করব না, আমাকে খেপাবা না। আমি আগের মতো না থাকলেও খুব ভালো মানুষ হয়ে যায়নি। আমি মানুষকে মাথায় তুলতে জানি, আবার মাথায় তুলে আছাড় মারতে জানি। আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করবে না, তাকাও আমার দিকে। সায়না অনেকবার তাকিয়েছে তার দিকে, কিন্তু মনের চোখ দিয়ে যখনই তাকালো তখনই একটা ভয়ঙ্কর, অতি কুৎসিত, বিকৃত, বিকল, অমানুষের মতো চেহারা তার চোখের পাতায় ভেসে উঠল। কি করে সে বোঝাবে কারো দিকে তাকানোর জন্য ওই চেহারায় একটু মায়াদয়, মানবিক ছাপ থাকা লাগে, যা তাজদার সিদ্দিকীর চেহারায় নেই। মানুষের মুখের আদলেও বোধহয় একসময় স্বভাবের ছায়া পড়ে। মনের রঙও লেগে থাকে চোখের কোণে, ভ্রু রেখায়, ঠোঁটের বাঁকে। হাজার চেষ্টা করেও নিজেকে আর বোঝাতে পারে না। সায়না পছন্দ হয় না, তাকাতে ইচ্ছা করে না। কি পরিমাণ ঘৃণা জমে আছে তার ভিতর, ভাবলে নিজেরই অবাক লাগে। তাজদার সিদ্দিকীর মুখটা মনে পড়লে বুকের ভেতর একটা গা গুলানো অনুভূতি হয়, এক ধরনের বিক্ষোভ, একরাশ বিতৃষ্ণা। আর 10 জনকে নিয়ে যেমন রাগ বা বিরক্তি হয়, ওটা ঠিক সেরকম না, অসহ্যকর একটা অনুভূতি। সে নিজেই পালিয়ে বেড়ায় এই অনুভূতি থেকে। সে কখনো ভাবেনি তাজদার সিদ্দিকের প্রতি নিজের ঘৃণা যেন একটু কমে। সে প্রার্থনাও করতে হবে আল্লাহর কাছে, সে আর পারছে না, তার মাথায় আর কুলাচ্ছে না। না সে ঘৃণা করে শান্তি পাচ্ছে, না সে তাজদার সিদ্দিকের প্রতি মন বসাতে পারছে। মাঝপথে দাঁড়িয়ে নিজের এই অসহায়তা, দ্বন্দ্ব, সবকিছুর প্রতি বিরক্ত হয়ে উঠছে সে নিজেই। তাজদার তাকে বিছানায় বসিয়ে দিল, তার সামনে বসে হাতটা দেখে নিয়ে নিজে নিজে বলল, সকালে যদি কেউ জিজ্ঞাসা করি এসব কাটাছেড়া কেন হলো, তখন কি হবে? সায়না চুপ করে রইল। তাজদার তার দিকে তাকাতে সায়নাও তাকালো। কিছুক্ষণ নীরব মুহূর্ত পেরিয়ে গেল। আমি কি খুব খারাপ? প্রশ্নটায় সায়না কেমন চমকে গেল। সে ইচ্ছে করে উত্তর দিল না। তাজদার কঠোরভাবে বলল, আনসার মি। তুমি আমার সাথে মন খুলে কথা না বললে সহজ হবে কিভাবে? কথা বলছো না, তাকাচ্ছ না, কাছে থাকতে দিচ্ছ না। আগেও পালিয়ে থেকেছো, সমস্যা কি বলবে? তোমার কোনো ধারণা আছে তোমাকে বিয়ে করতে গিয়ে আমার কত কিছু ফেস করতে হয়েছে? তুমি এরকম করতে থাকলে সবাই আরো পেয়ে বসবে আমাকে, কারণ আমি তোমাকে পছন্দ করি, বিয়ে করেছি। তুমি এক্স্যাক্টলি চাইছোটা কি? আমার মান সম্মান শেষ হওয়ার পায়তারা করছো? সায়না তার চোখে চোখ রাখলো, এক নিঃশ্বাসে বলল, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। আপনার স্পর্শ তো দূর, আপনার ছায়াকেও আমি ভয় পাই। আমি হয়তো দেখাই না, কিন্তু আমি সত্যিই ভয় পাই। এই যে আপনি আমায় ধরেছেন, এতেই আমার গা গুলিয়ে আসে। অহংকারী চেহারাটাতে আমি আমি আমার জন্য নিখাত কিছু দেখি না। কথাগুলো বলার সময় সায়নার গলা কাঁপছে, হাতের আঙ্গুল পা কেমন টান টান হয়ে উঠেছে। আপনি আমার সামনে বসে আছেন, এটা ভাবতে বসলেই তো আমার কেমন যেন লাগে। আপনি আমার গায়ের উপর নিঃশ্বাস ফেলবেন না। আপনি বাজেভাবে তাকান না। আপনাকে আমার ভালো লোক বলে মনে হয় না। তাজদার সিদ্দিকী বলল। আমি সব সময় তোমার দিকে বাজেভাবেই তাকাবো, প্রমিস। সায়না দাঁত চিবিয়ে নিজেকে ছাড়িয়ে বলল, বখাটে। ইয়েস আই অ্যাম। সায়না শুয়ে পড়ল বিছানায়, গায়ের আঁচলটা জড়িয়ে নিতে নিতে বলল, আপনার চেহারাটা আমি সহ্য করতে পারি না। এটা আমার দোষ নয়, আপনার চেহারার দোষ। তাজদার এক ঝটকায় তার নিজের দিকে ফিরিয়ে এনে তার মুখের উপর ঝুঁকে পড়ে বলল। দোষ তোমার চোখের, আমি সুন্দর, তুমি মনের চোখ খুলে দেখো। সায়না অবাক চোখে তাকিয়ে বলল, আপনার পিড়িতে দেখে তো আমি অবাক হচ্ছি। মনে এত প্রেমের বাতাস লাগলো কবে থেকে? বাপরে বাপ, সিনেমাকেও হার মানাচ্ছে সব। তাজদার বলল, বিয়ে করেছি বলে ঠেকাই পড়নি, তোমাকে আমি বিয়ে করেছি এটাই বেশি। আপনি আমার মতো ভালো জীবনসঙ্গী পেয়েছেন, এটাই তো বেশি। বলেই সায়না সরিয়ে দিল শক্তপোক্ত শরীরটাকে। কথায় কথায় গায়ের উপর উঠে আসে, বাজেভাবে ছুঁয়ে দেয়, বেয়াদব। তাজদার সিদ্দিকী এত অপমান সবার মতো লোক নয়। চোটপাট দেখে দরজা খুলে হনহনিয়ে বেরিয়ে যাচ্ছিল। সায়না বলল, ইগো খুব ব্যথা পেয়েছে। দরজা খুলে গেছে ততক্ষণে। তাজদার সিদ্দিকী থেমে গেল, দরজা একটা ধরে রেখে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, তারপর ভেতরে ঢুকে ধপাস করে আবারও দরজা বন্ধ করে দিল। সায়না পায়ের নিচ থেকে কাঁথা টেনে নিয়ে নিজেকে লাশের মতো পেঁচিয়ে নিয়ে লম্বা হয়ে শুয়ে থাকলো। হাতটা ব্যথা করছে। তাজদার সিদ্দিকী বিছানার পাশে দাঁড়িয়ে হতাশ হয়ে বলল, লাশের সাথে সংসার। সায়নার হাতের কাটা ছেঁড়া দেখে আনোয়ারা বেগম কপাল কুঁচকে ফেললেন, মুখ গম্ভীর করে জিজ্ঞাসা করলেন। হাতে কি হয়েছে? সায়না মাথা নিচু করে ধরা গলায় বলল, কাল চুরি পড়েছিলাম, ভেঙে গিয়ে কাঁচ বিঁধে গিয়েছে। আনোয়ারা বেগম সহজে বিশ্বাস করে ফেললেন, মুখ নরম করে জানতে চাইলেন, আজ কিছু দেয়নি রাতে? চেইন দিয়েছে। চেন আর লকেটটা আনোয়ারা বেগমকে দেখালো সে। তিনি লকেটটা ছুঁয়ে বললেন, নিশানের সময় বৌমা নিজের চেনটা দিয়েছিল তোমায়।
এটা যখন পেয়ে গিয়েছো, শাশুড়ির চেন শাশুড়িকে দিয়ে দাও। হঠাৎ তাজদার ঘরে ঢুকলো, চোখে চোখ রেখে না তাকে আর চোখে দেখে নিল শাইনাকে। আবার দৃষ্টি ফিরিয়ে নিল দাদিমার দিকে, ঠান্ডা গলায় বলল। চা দিতে আজ এত দেরি কেন? দাদিমা মুখ টিপে হেসে বললেন। চা তো এবার তোমার বউ বানাবি। কাবার্ড খুলতে খুলতে তাজদার জবাব দিল। বউয়ের জন্য চা খাওয়ার জন্য সবাই বসে আছে। নতুন বউয়ের হাতে চায়ের জন্য অপেক্ষা করতে ক্ষতি কি? তুমি কি অবস্থা করেছো? তাজদার তখনই ঘাড় ঘুরিয়ে তাকালো, কপাল ভাঁজ করে বলল। কি করেছে? তোমার বউয়ের হাত কেটেছি। তাজদার ঠোঁট গোল করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল। ও, শোনো, তোমার বউ কিন্তু আজ নাই ওর যাবে। তাজদার কপাল কুঁচকে তাকালো শাইনার দিকে, কৌতুক মাখা কণ্ঠে বলল। বিয়ে হতে না হতে নাই ওর? ও মা, বউ বাপের বাড়ি যাবে না? তাজদার কাট কাট উত্তর দিল। উকি দিলে বাপের বাড়ি দেখা যায়, আবার কিসে নাই ওর? দাদিমা শাইনার দিকে তাকিয়ে বললেন। দেখো কি বলে তোমার বর। শাইনা চুপচাপ বসে রইল। দাদিমা তাজদারকে জিজ্ঞাসা করলেন। তোমার বউ তোমার সাথে কথা বলে? তাজদার বলল। আল্লাহর রহমতে এখন বলে। দাদিমা হেসে বললেন। আল্লাহর রহমতে। সে অনেক কথা। আজ সন্ধ্যায় নিয়ে যাচ্ছে ওকে। তুমি আবার কোথাও যেও না, রাতে শ্বশুর বাড়িতে যাবে, জামাই আদর খাবে। তাজদার হঠাৎ অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে। আদর? এত আদর কে করবে? শাইনা মুখ ফিরিয়ে বসে রইল। দাদিমা হাসতে হাসতে বলল। তুমি খাবে? সাইনা, চলে এসো। শাইনাকে নিজের পেছন পেছন আসতে বলে তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। তাজদার চুপ করে দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল দরজার দিকে। তারপর হঠাৎ একটা তুড়ি বাজালো শাইনার দৃষ্টি আকর্ষণ করতে। শাইনা ধীরে তাকাতেই তাজদার আঙ্গুল তুলে বলল। বিকালে যাবে, কাল সকালে চলে আসবে। শাইনা শুধু তাকিয়ে রইল তার দিকে, চোখের চাহনি স্থির। সেই চাহনি থেকে দৃষ্টি সরিয়ে নিল তাজদার সিদ্দিকী। এড়িয়ে গেল কি? শাইনাকে নাইওর দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছিল রান্নাঘরে। রীতি অনুযায়ী বউকে নাইওর দেওয়ার সময় ভাতও দিতে হয়, সাথে সাথে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি। সেগুলো আবার প্রতিবেশীদের ঘরেও বিলি করে। 3 দিন বাপের বাড়িতে থাকবে, ওই বাড়িতে জামাই আদর হবে। তিতলির সামনে শাইনা রান্নাঘরে চলে এলো। এসে দেখলো আসর জমেছে সেখানে। তাকে দেখা মাত্রই রসনারা বলল। সবাইকে চা করে দাও, পানি গরম হয়েছে। শাইনা গ্যাসের চুলার সামনে গিয়ে দাঁড়ালো। ফুটন্ত গরম পানিতে চা পাতা দিল, দুধ চিনি দিয়ে শেষে লিকার ঢেলে দিল। সবাই আর চোখে তার কাজ দেখছে। তৌসিফের মা হঠাৎ বলে উঠল। তোমার হাতে আরেকটা আংটি কোথা থেকে এলো? শাইনা লিকার ঢালছিল দুধ চিনির মধ্যে। হাতের উপর অল্প করে লিকার পড়ে গেল হাত ফসকে। রসনারও কপাল কুচকে তাকিয়ে আছে তার দিকে। শাইনা হাত মুছে নিয়ে কিছু বলার আগে ফুপু বলল। মনে হয় তাজদারেরটা ওকে নিয়ে দিয়েছে, ও তো আর স্বর্ণ করবে না। শাইনাকে আর কিছু বলতে হলো না। কাপে চা ঢেলে সবাইকে খেতে দিল সে। রসনারা বলেছে চিনি আন্দাজ করে দিতে। শাইনা চিনি কম দেয়নি, বেশিও দেয়নি, তবুও ভয় ভয় ছিল। কিন্তু কেউ ভালো খারাপ কিছু বলল না। তাসনুবা চা খায় না। সে নাস্তা ট্রে রেখে যাওয়ার সময় শাইনার দিকে তাকালো এক পলক, তারপর আবারও ঘর ছেড়ে বেরিয়ে গেল। রসনারা কাজ করতে করতে শাইনার উদ্দেশ্যে বলল। তাজদার বোধহয় তোমার পাসপোর্টের ব্যাপারে কথা টথা বলবে আজ বাদে কাল। যদি বলে তাহলে বলে দিও তোমার ভাইয়েরা তোমাকে মাস্টার্স কমপ্লিট করতে বলেছে। শাইনা ব্যাপারটা সহজে বুঝলো না। যখন বুঝলো তখন বলল। এখনো তো 3য় বর্ষে ভর্তি হইনি। সেটাই তো বলছি, ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো হলে মাস্টার্সে ভর্তি হবে। বলবে তোমার ভাইয়েরা এটাই বলেছে। বুঝেছো কি বলেছি? হ্যাঁ। এবার ঘরে যাও, কাপড় চোপড় সুটকেসে নিয়ে নাও। শাইনা ঘরে আসা মাত্রই দেখলো শাহিদা বেগম ফোন করেছে। সে ফোন রিসিভ করে বলল। তোকে নায়র দেওয়ার কথাবার্তা বলছে না। শাইনা বলল। বিকেলে দেবে। শাহিদা বেগম জানতে চাইল। রাতে তাজদার আসবে না? জানি না সেটা। সবাইকে চা করে খাইয়েছিস? হ্যাঁ। তোর নাকি 3rd ইয়ারের ভর্তি কালকে। একেবারে ভর্তি হয়ে তারপর ওই বাড়িতে যাস। শাইনা বলল। কে বলেছে? শাউন বলল কলেজে নাকি নোটিশ দিয়েছিল, তোকে জানায়নি, তুই দেখিসনি? না। সমস্যা নেই, ডেট তো পিছিয়ে যায়নি। আর কিছু বলবে? তোকে ওখানে কেউ কিছু বলেছে? শাইনা এবার রেগে গেল। বলবে জেনেও বিয়ে দিয়েছো? এখন এত সব জেনে কি হবে? মরে গেলেও আমি তোমাদের বলবো না কিছু। যখন তখন ফোন দেবে না, রাখো। রাগ করছিস কেন? আচ্ছা রাগ। শাইনা ফোন কেটে দিয়ে বসে রইল। তাজদার ঘরে এসে গলা ছাড়লো। শাইনা তাকাতেই তার দিকে তাকিয়ে চেয়ারে বসতে বসতে তাজদার বলল। জন্ম সনদ আইডি কার্ড লাগবে, নিয়ে আসবে কাল। শাইনা মৃদু স্বরে বলল। কাল আমার অ্যাডমিশন 3rd ইয়ারে, পরশু আসবো।
তাজদারের কপাল কুঁচকে গেল। কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ বলল, এত পরে কি হবে? শায়না তার সাথে তর্কে গেল না। তাজদার তার উত্তর না পেয়ে তুড়ি বাজালো। ও হ্যালো। শায়না সুটকেস গোছাতে গোছাতে বলল, মাস্টার্স করার ইচ্ছে আছে আমার। তাজদার ভয়ঙ্কর রেগে গিয়ে বলল। সেটা বিয়ের সময় বলা হয়নি কেন? আর কেন পড়াশোনার দরকার নেই? শায়না অবাক চোখে তার দিকে তাকিয়ে বলল, বিয়ের সময় আমাকে বলা হয়েছে পড়াশোনা করতে দেওয়া হবে। তাজদার রকিং চেয়ারে গা এলিয়ে বসে মেঝের দিকে কঠোর দৃষ্টি নিবদ্ধ করে বলল, আর পড়াশোনার দরকার নেই, আমি আমার সাথে নিয়ে যাব। কথা না শুনলে নাইও যাওয়ার দরকার নেই। মাসে একবারে ওই বাড়ি যাবে, কথা ফাইনাল? শায়না সুটকেস গোছাতে গোছাতে বলল, আমি আজ যাব, কাল অ্যাডমিশন নেব, পরশু এখানে আসব। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। তাজদার তার দিকে তাকালো, চেয়ে রইল এক দৃষ্টে। শায়না সুটকেস গোছাতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ তার দিকে তাকালো। তাজদার তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অ্যাডমিশন নিতে দেব না, প্রমিস। শায়নাও কড়াভাবে বলল, অ্যাডমিশন নিতে না পারলে আমি এই বাড়িতে জীবনেও পা রাখবো না, প্রমিস। তাজদার সিদ্দিকী চেয়ার থেকে উঠে দাঁড়ালো। শায়নার দিকে এগিয়ে গেল সে। সুটকেস টেনে নিল, ফেলে দিল মেঝেতে। শায়না একটু পেছনে হেলে বসলো। বিছানায় এক হাতে ভর রেখে তার দিকে ঝুঁকে এসে তাজদার বলল, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর সামর্থ্য আছে লন্ডনে যাওয়ার? বেশি পেয়ে গেছে বলে উগলে দিচ্ছ? কুত্তার পেটে ঘিস হয় না, কথাটা এমনি এমনি বলে নি দেখছি। শায়না তার মুখের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, কুত্তা কখনো ঘি খেতে যায় না। যদি ঘি কুত্তাকে গিলতে বাধ্য করা হয় তখন সে ঘিটাকে উগলে দিবেই। গায়ের উপর ঝুঁকে পড়া ছাড়া কথা বলতে পারেন না আপনি? আপনার সাথে কোথাও যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। এবার সরে যান। তাজদার সরল না। শায়না কপাল কুঁচকে চেয়ে রইল। আজব তো। তাজদার বলল, রাজি হয়ে যাও, আর কোনো পড়াশোনার দরকার নেই। ন্যাশনালের পরে তুমি করবেটা কি? আমার জীবনের ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে আমার। আপনি আমাকে বিয়ে করেছেন, কিনে নেননি। আপনার কথা শুনতে আমি বাধ্য নই ভাই। তাজদারের কপাল আরো কুঁচকে গেল। ভাই, এতদিন পর সম্বোধন, তা আবার ভাই? শায়না বিরক্ত হয়ে বলল, সামনে থেকে সরুন। তোমার সাধ্য থাকলে সরাও। শায়না এক টানে তার শার্টের একটা বোতাম ছিঁড়ে নিল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।